শুনছেন ভূত কথায় আমাদের আজকের প্রথম যে ঘটনাটি খুবই ইন্টারেস্টিং একটা ঘটনা। আর ঘটনাটা বলার আগে একটা কথা বলি, সেটা হচ্ছে যে সত্যি ঘটনা, কাল্পনিক ঘটনা, আমরা গল্প ঘটনায় এভাবেই তো আমরা ডিফারেন্সিয়েট করি। কিন্তু যখন কোনো ঘটনা প্রবাহ আমাদের অনেক ভালো লেগে যায়, তখন আসলে সেটা সত্যি কি মিথ্যে, সে প্রশ্নটা আসলে খুব অবান্তর হয়ে যায়। আমরা শুনে আসি আমাদের প্রথম ঘটনাটা। তুমি ভয় পাও কিসে? প্রশ্নটা শুনে ঠোঁটে চেপে হাসলাম আমি। নেহা মেয়েটা কলেজ সেকেন্ড ইয়ারের ছাত্রী হলেও তার প্রফুল্লতার খিলখিলানি হাসিটা দেখলে তাকে সবে ক্লাস 7-এ ওঠা মেয়ে বলে মনে হয়। হাতের কফির কাপটা রাখলাম টেবিলে, মৃদু আলোড়ন ধোঁয়াগুলোকে অদৃশ্য করে দিল। আমি বললাম, আমি ভয় পাই না। এটা তো মানতে পারলাম না, সবাই কিছু না কিছুতে ভয় পায়। বলো না ফারহান। অদ্ভুত উৎসাহ তার চোখে। খুব বেশি দিন হয়নি মেয়েটার সাথে পরিচয়, আলাপ, তারপর প্রেম। যথাযোগ্য একটা উত্তর দেয়া উচিত। প্রশ্নকর্তাকে আমি হতাশ করতে চাইলাম না। বললাম, ভূত। খিলখিল সেই হাসি হেসে উঠল সে। আবারও প্রতিটা মিলি সেকেন্ড আমি দেখলাম প্রাণ ভরে। প্রশান্তির চাহিদা সবখানি। তখন রাত 9টা। বাসায় ঢুকে পকেট থেকে ফোন আর মানিব্যাগ বের করে রেখে ফ্রেশ হতে গেলাম। এর মাঝে মা ডাক দিল রাতের খাবার খেতে। আমি বললাম, খাবো না। মা বললেন, কেন? তুই না বললি চিংড়ির চচ্চড়ি খাবি? তোর জন্যই তো করলাম। বললাম না খাবো না, খেয়ে এসেছি বাইরে থেকে। মা রেগে গেলেন। অল্প বিস্তর কথাও কানে আসতে থাকলো। আমি নির্বিকার চিত্তে ফোন হাতে শুয়ে পড়লাম। আমি মধ্যবিত্ত পরিবারের ছেলে। বাবা বেসরকারি কলেজ শিক্ষক, এবং নিজ চোখেই দেখতাম মাসের 15 দিন যেতেই আব্বুর কাছে যাই চাওয়া হতো তিনি চুপ হয়ে যেতেন। আমার খুব রাগ হতো। আমার সব বন্ধুর হাতে স্মার্টফোন, কিন্তু আব্বুর কড়া নিষেধাজ্ঞা ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত আমি নতুন ফোন পাবো না। সেই সুবাদে আমি জাভা যুগে পড়ে আছি। আমার পড়াশোনার বেহাল দশা নিয়ে ঝগড়া ঝামেলা প্রতিদিনের রুটিন ছিল বলতে গেলে। কথা একটাই, তোমাকে বেসরকারি ভার্সিটিতে পড়াতে পারবো না, সে আশা ছেড়ে দাও। অতএব সব রেখে পড়াশোনা ভালো করে করো। এই রকম সময়ে যখন আমার দিন খুব খারাপ যাচ্ছিল, মেজাজ সারাদিন খিটখিটে হয়ে থাকতো, আমার জীবনে একটা মেয়ে আসলো। হুট করে সব সয়ে যেতে শুরু হলো আমার। আব্বু আম্মুর বকা, বাসার যে কোনো ঝামেলা আমার গায়েই লাগতো না। পড়াশোনা থেকে একরকম অবসরই নিলাম। বাসার সবাই আমার উপর আশা ছেড়ে দিতে লাগলো। একদিন আড়ি পেতে আব্বুকে রীতিমতো বলতে শুনলাম আমি একটা নিভে যাওয়া সম্ভাবনা। এসব ঘটনা আমার মনে বাবা মায়ের প্রতি একটা তাচ্ছিল্য বোধ সৃষ্টি করেছিল, যেটা হওয়ার কথা ছিল না। সেদিনও রাত 9টা বাজে। নেহাকে ওর বাসায় রেখে নিজের বাসায় ফিরছি। এই রাস্তাটা এশার নামাজের পর থেকে অসম্ভব রকম শান্ত থাকে। একটা রিক্সাও এদিকে পাওয়া মুশকিল। যদি পেতেই চাই তবে প্রায় আধা কিলো হাঁটতে হবে সামনের মোড় পর্যন্ত। ছোট থেকেই আমি বাউন্ডুলে স্বভাবের, ভয় কমই পেতাম। রাস্তা যথেষ্ট চওড়া, দুই পাশে কালে ভদ্রে 2-3টা সদ্য লাগানো গাছের চারা দেখা যায়, চাটাই দিয়ে ঘেরা। ডানে মোড় নিলাম। দূর থেকে আমার একটা জিনিস চোখে পড়ল। ছাড়া ছাড়া ভাবে রাস্তায় যতটুকু আলো, তাতেও প্রায় স্পষ্টই দেখতে পেলাম রাস্তার ধারে কিছু একটা নড়ছে। আমার চোখের সমস্যা, দূরের জিনিস স্পষ্ট দেখি না, কিন্তু প্রায় 60-70 গজ দূরে ওই আলো আধারের মিশেলে আমি দেখতে পেলাম একটা বাচ্চা বসে আছে। দূরের কিছু দেখতে নিজের চোখের ওপর বিশ্বাস ছিল না বললেই চলে, তাই কৌতূহল আমাকে টেনে নিয়ে গেল সেদিকে। দ্রুত হেঁটে যতদূর গেলাম, ক্রমেই বাচ্চার অবয়বটা স্পষ্ট হতে লাগলো। আমি বুঝলাম বাচ্চাটার সামনেও কিছু আছে। আর একটু এগিয়ে গেলেই হয়তো স্পষ্ট বুঝতাম সেটা কি, কিন্তু পেছন থেকে একটা শব্দ হলো। আমার প্রতিটা শিরা তটস্থ হয়ে গেল, গায়ের লোম বসে থাকলো না। জানি না আতঙ্কটা কোথা থেকে আসলো। আমি পেছনে ঘুরে তাকালাম।
একটা রিক্সা। ভয়ে ছেড়ে যখন বাচ্চাটার দিকে তাকালাম, দেখতে পেলাম ওখানে কিছুই নেই। ঠিক মেলাতে পারলাম না, নিজেকে বোকা মনে হতে লাগলো। কারণ ঠিক 1 সেকেন্ড আগেও ওখানে আমি যেটা দেখেছি সেটা আর নেই। এটা একটা ফাঁকা রাস্তা, এমনকি বড় কোনো গাছ নেই যার পেছনে লুকানো যেতে পারে। তাহলে আমি কি ভুল দেখলাম? হ্যালুসিনেশন? চিন্তা ভেদ করে রিক্সাওয়ালার ডাক কানে ঢুকলো, মামা যাইবেন? আমি বাড়ি ফিরলাম। পরের দিন আমি নেহাকে ঘটনাটা খুলে বললাম। আবার সেই খিলখিলানো হাসি। তার হাসি আমাকে মেনে নিতে বাধ্য করলো যে এটা আমার চোখেরই ভুল। ঘটনাটা আমার ভাবনার ভেতরে আর জায়গা পেল না। সেদিন ফিরতে দেরি হয়ে যাচ্ছিল, তাই আমি নেহাকে বাড়িতে রেখে আসতে পারিনি। রাত প্রায় 10টা, আকাশ মেঘে ঢাকা। রাস্তার লাইটের আধিপত্যকে সমর্থন জানাচ্ছে না প্রকৃতি। আমি যেই রাস্তা দিয়ে ফিরি সেটা খুব সরু, একটা রিক্সা যাওয়ার মতো জায়গা নেই। গলিটা যেখানে শেষ সেখানে আরো একটা গলি একটা রাস্তার সাথে মিলেছে। গলিটার শেষে সেই 3 রাস্তার মোহনায় থমকে দাঁড়াতে হলো আমাকে। আবার সে একই দৃশ্য স্পষ্ট দেখতে পেলাম। একটা বাচ্চা কিছু একটা সামনে বসে খেলছে নিজের তালে। মাথা কাজ করা বন্ধ করে দিল মুহূর্তের সাক্ষী হতে গিয়ে। কারণ আমি এবার ভুল দেখছি না। এত কাছ থেকে কেউ ভুল দেখে না। আমি থামিনি, ধীর পায়ে হাঁটছি বাচ্চাটার দিকে। মোটামুটি 10 হাত দূরে থেকে স্পষ্টতার কিছু বাকি থাকলো না। কানে ছ্যাঁচ ছ্যাঁচ শব্দ আসছে। আমি শুনছি যেন কোনো তরলের স্তরের ওপর কেউ আঘাত করছে। ধপ ধপ করে যেন কেউ শরীরের ভেজা অঙ্গের ওপর আঘাত করছে। আমি খেয়াল করলাম বাচ্চাটার সামনের জিনিসটা অন্য কিছু নয়, একটা দেহ। তার বুক চেরা, আর তার বুকের ওপর থপ থপ করে হাত দিয়ে নিজের মনে খেলছে বাচ্চাটা। হাসছে, এবং তার হাতের আঘাতে দেহটার চেরা বুক থেকে রক্ত ছিটে এসে পড়ছে বাইরে। লোকটা মৃত বলেই ভেবেছিলাম প্রথম দর্শনে, কিন্তু শরীর শিউরে উঠল যখন দেখতে পেলাম বিশ্রীভাবে ক্ষত দেহটা নড়ে উঠল। পরিবেশ জ্ঞান হারিয়ে দাঁড়িয়ে থাকলাম আমি। ওখান থেকে সরে আসার বুদ্ধিটা পর্যন্ত আমার মাথায় আসেনি। এমন বিভৎস দৃশ্য আমাকে ভয় পেতে বাধ্য করল। আকস্মিকতায় আশপাশ খেয়াল নেই। ঠিক তখন আগের মতো করেই একটা শব্দ হলো। তটস্থ হয়ে পাশে ফিরে তাকালাম। 2টা কুকুর, তারা নিজেরাই মারামারি করছে আর খেলছে। আবার যখন বাচ্চাটার দিকে মুখ ঘুরিয়ে তাকালাম, আগের মতোই দেখলাম কিচ্ছু নেই। না সেই বাচ্চা, না সেই দেহ। বাড়ি ফিরে দেখি ফোনে 11টা মিসড কল। নেহা। জরুরিভাবে কল ব্যাক করলাম। নেহা জানালো গতকাল আমার সাথে যা হয়েছিল তার সাথেও ঠিক একই ঘটনা ঘটেছে। ভয় জুড়ে বসলো মাথায়। পরের দিন সকালে আমি রাতের ওই গলিটার সামনে গেলাম, কিন্তু কোনো রক্তের দাগ সেখানে নেই। বুঝলাম না বাসায় বলা উচিত কিনা। 2 জন মানুষ একই রকম চোখের ভ্রমের সাক্ষী। নেহার মনে ভয়ের দাগটা তার চেহারাই বলে দিতে লাগলো প্রতিদিন। কয়েকটা দিন এমন গেল যে পাশাপাশি আমরা বসে থাকি চুপ করে, কোনো কথা বলে না কেউ। 2-1টা যা কথা হয় তাতে প্রাণ ফুরিয়ে গেছে যেন। এরপর প্রতি সপ্তাহে নেহা আমাকে জানাতো সে বারবার উদ্ভট এসব দৃশ্য চোখের সামনে দেখে, আর কোনো শব্দ এসে পুরো ব্যাপারটাকে যেন হাওয়ায় মিলিয়ে দিয়ে চলে যায়। নেহার প্রফুল্ল ভাবটা হারিয়ে যেতে লাগলো ধীরে ধীরে। তার খিলখিলানি হাসিটা যেন সে নিজেই ভুলে গেল। একটা সময় এসে নেহা পুরো ব্যাপারটা আর নিতে পারছিল না। সম্পর্কটা সে আর রাখতে চাইল না। সে চাইল একা থাকতে। আমিও বুঝলাম সবটুকু। চুপ থেকে দেখলাম নিজেকে এই অবস্থায় একা হয়ে যেতে। এর পরও 2-3 দিন আমার সাথে একই ঘটনা ঘটল। একবার দেখতে পেলাম একটা মহিলা বাচ্চাটাকে কোলে নিয়ে বসে আছে, আর বাচ্চাটা মহিলাটার হাতে কামড় দিয়ে রক্ত বের করে ফেলেছে। আরেকদিন দেখতে পেলাম একটা হাত কাটা পুরুষ মানুষের পাশে বাচ্চাটার শরীর থেকে বিচ্ছিন্ন হাতগুলো নিয়ে খেলছে। ঘটনাগুলো যেন আমার কাছে স্বাভাবিক হতে শুরু করলো।
আকস্মিকতা কমতে লাগলো। কিন্তু আমার মানসিক অবস্থা বিগড়ে গেছে ততদিনে। নেহার সাথে আর কিছু হয় কি না তা জানার ফুরসত নেই। সে ফেসবুক ডিএক্টিভ, নাম্বার বন্ধ, আর সে বাসা থেকেও বের হয় না 2 সপ্তাহ হলো। এদিকে বাবার কঠিন জ্বর, আর 4 দিন হলো। এত কিছুর মাঝে আমার ওদিকে ভ্রুক্ষেপ করার মানসিকতা ছিল না। মা বলেছিল, তোর আব্বুর শরীর বেশ খারাপ, একবার পাশে গিয়েও তো বসতে পারিস। আমি নিরুত্তর থেকে নিজের ঘরে থাকতাম যতক্ষণ বাসা আমার ঠিকানা। সেদিন এক বন্ধুর বাইক নিয়ে গেলাম ভার্সিটি। ফিরতে রাত হলো, প্রায় রাত 10:30। নদীর ধারের ফাঁকা রাস্তা দিয়ে কেন যেন ইচ্ছে করলো যেতে। বাঁধের পাশ দিয়ে গতি বাড়িয়ে চললাম বাতাস খেতে খেতে। হেডলাইটের আলো রেঞ্জের বাইরে কিছুই দেখা যাচ্ছে না। হুট করে আলো পড়লো রাস্তার সামনে একটা ছোট্ট শরীরের উপর। একটা বাচ্চা হাঁটতে হাঁটতে রাস্তা পার হচ্ছিল। এত ছোট একটা বাচ্চা হাঁটছে, সে চিন্তা আমার মাথায় তখন আসেনি। আমি চমকে উঠেছিলাম। ব্রেক করে কোনো লাভ হবে না আমার জানা ছিল, কিন্তু তাও ব্রেক কষলাম। ঠিক বাচ্চাটাকে পাশ কাটিয়ে যেতেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেললাম। বাম দিকে বাইকটা কাত হয়ে গেল। আমি যে বাইক চালাতে খুব একটা পটু না সেটা আমি জানতাম। বাইক চলে গেল আমাকে ছেড়ে প্রায় 10 গজ দূরে, আর আমি আছড়ে পড়লাম পাশের একটা ফুটপাতে। হাতের ওপর শরীরটা পড়েছে। নড়াতে যখন পারলাম না, বুঝলাম হাতটা ভেঙেছে। মাথার কাছে ভেজা লাগলো। অন্য হাতটা দিয়ে মাথাটা যতটুকু ছুঁতে পারলাম তাতে বুঝলাম মাথাও ফেটেছে। চারপাশ ঝাপসা। ঘোলাটে চোখে দেখতে পেলাম বাচ্চাটা হেঁটে আমার দিকে আসছে। এত ছোট একটা বাচ্চা, সে কিনা হাঁটছে আর আমার দিকে আসছে। আতঙ্কে ছেয়ে গেল আমার মেরুদণ্ড। ভয়ে পেছানোর চেষ্টা করতে থাকলাম, কিন্তু শরীরের বেকায়দা অবস্থা আমাকে নড়তে দিল না। বাচ্চাটা আমার সামনে এসে বসে পড়ল আর এক হাত বাড়িয়ে আমার হাঁটু ধরতে এলো, যেন সে আমার কোলে উঠবে। আমি জ্ঞান হারালাম। জ্ঞান ফিরে দেখলাম আমি হসপিটালে। হাতে মাথায় এক গাদা ব্যান্ডেজ। পাশে আব্বু বসে আর আম্মু দাঁড়িয়ে। আব্বুকে আমার জড়িয়ে ধরতে ইচ্ছে করলো, কিন্তু নড়তে পারলাম না। ভালো হাতটা দিয়ে আব্বুর হাতটা ধরলাম আর টের পেলাম তার শরীরে এখনো জ্বর। চোখে পানি আসলো। বাবা মায়ের প্রতি সব ধরনের ভুল ধারণা উড়ে গেল। কোনো কিছু আর মাথায় আসলো না, শুধু আব্বু আর আম্মুকে পাশে দেখে। হাসপাতাল থেকে বাসায় গিয়ে আমি প্রায় সেরে উঠেছি তখন। সে ঘটনার অনেকদিন হলো। নেহার কি খবর আমার জানা নেই। বাসার সব শান্ত হয়ে গেছে। বাবা মায়ের সাথে ইদানিং অনেক সময় কাটাই, গল্প করি, হাসাহাসি করি। পড়াশোনাতেও কিছুটা মন দেওয়ার চেষ্টা করছি, যদিও পড়ার বোঝাটা টানতে এখনো ইচ্ছে করে না। কিন্তু সব স্বাভাবিক হয়ে গেছে। দুর্লভ মনের শান্তিটা আবার ফিরে এসেছে। ভূত কথা। ঘটনা যখন আপনাদের পাঠানো ঘটনা যখন পড়ি, কিছু কিছু ঘটনা এত ভালো লাগে পড়তে। ঘটনা প্রবাহের গুরুত্ব বা মাহাত্ম্য যাই হোক না কেন, কিন্তু লেখনীটা পড়তেও অনেক বেশি ভালো লাগা সৃষ্টি করে, এবং যারা শোনে তাদের জন্য হয়তো একই রকম একটা ভালো লাগার সৃষ্টি হয়। কেমন লাগলো আমাদের আজকের প্রথম ঘটনাটি আমাদেরকে জানিয়ে দেবেন। আপনি শুনছেন রেডিও 48 FM, চলছে ভূত কথা। আপনার নিজের ভৌতিক অভিজ্ঞতাগুলোকে অন্যের কাছে পৌঁছে দিতে আপনার ঘটনাটি আমাদেরকে লিখে পাঠান রেডিও ফুর্তির অফিসিয়াল ফেসবুক পেজে মেসেজ করে অথবা অডিও ক্লিপ রেকর্ড করে। আমাদেরকে ইমেল করেও পাঠাতে পারেন bhutkotha@radiofurti.fm। রেডিও 48 FM আপনি শুনছেন ভূত কথা। ভূত কথা আজকে বেশ ইন্টারেস্টিং। অনেকগুলো ঘটনা আছে, কিছু কিছু ঘটনা একেবারে গল্পের মতো। আজকে এরকম ঘটনাগুলো বেশি। আশা করছি আপনাদের ভূত কথার ঘটনাগুলো ভালো লাগছে। আমরা চলে যাচ্ছি পরের ঘটনায়। আত্মহত্যা যে কত পাপের একটা কাজ, এটা নিয়ে আসলে বিতর্কের কোনো জায়গাই নেই। আমাদের সকল ধর্মে এই জিনিসটার কথা উল্লেখ করা আছে, এবং আমরা আমাদের বড় যারা আছেন তাদের কাছ থেকেও শুনি যে যারা কিনা নিজেদের জীবন নিজেই নিয়ে নেয় তাদের শেষ জার্নিটুকু কতটা ভয়ঙ্কর হয়। আর যারা কিনা এই ধরনের পথ বেছে নেয়, আসলে এখানে তর্কের কিছু নেই, যে বললাম না, কারণ কে কোন
অবস্থা দিয়ে যাচ্ছে তা তো আমরা বলতে পারি না, কিন্তু তাও বলবো যে এই আত্মহত্যা যারা করে তাদের যে শেষের ইচ্ছাগুলো থাকে সেগুলো তাদের শেষ পর্যন্ত তারা দেয়। এটা আমার বলার কথা আমি বলছি, কিন্তু আমার মুখের কথা না, এগুলো আমাদের বড়দের কাছ থেকেই শোনা হয়। আর এই আত্মহত্যার জন্য এক একটা জায়গা এত ভৌতিক হয়ে যায়, ঠিক এমনই একটা ভৌতিক জায়গার কথা আমাদের লিসেনার কিন্তু আমাদের সাথে শেয়ার করেছে। তাহলে আমরা সরাসরি এখন ঘটনায় চলে যাই। ভ্রমণের ভৌতিক অভিজ্ঞতার কথা বলছি। সিলেটের একটা নামকরা রিসর্ট এখনও আছে, কিন্তু আগের পুরাতন ভাব থেকে এখন নতুন হয়েছে। নামটা বলছি না কোনো এক কারণে। রিসর্টটা সিলেটের জাফলং রোডে অবস্থিত। তো আমরা 9 জন বন্ধু মিলে যাই সিলেটে। সাদা পাথর হয়ে আমরা জাফলংয়ের উদ্দেশ্যে রওনা হয়েছি, যেহেতু আগে থেকেই বুকিং করা ছিল। আমরা সেখানে যাবার পর রিসর্টে উঠি। আমরা যেমন আশা করেছিলাম তার থেকেও অনেক সুন্দর ছিল। আশেপাশের আবহাওয়া এত সুন্দর ছিল, আর ভিউটাও যা ছিল আমাদের কল্পনার মতোই ছিল। সেখান থেকে ভারতের বড় পাহাড়, ঝর্ণা সবকিছুই অনেক সুন্দরভাবে উপভোগ করা যায়। তো যথারীতি আমরা সবাই ছবি তুলছিলাম এবং ভিডিও করছিলাম। ঘটনা যা হবার তা আসলে হলো রাতে। আমরা রাতে খাবার খেয়ে নিজেরা বিশ্রাম নিতে চলে যাই, যেহেতু আমরা সবাই ক্লান্ত ছিলাম। তো সবার একটা ঘুম ঘুম ভাব চলে এসেছে। ঠিক তখনই আমাদের একটা বন্ধু অজ্ঞান হয়ে যায়। আমাদের আরেক বন্ধু, সে ওয়াশরুমে যাবার সময় সেই অজ্ঞান হয়ে যাওয়া বন্ধুর মাথার সাথে পা লাগে। তো সে সবাইকে ডেকে তুলে এবং বন্ধুটার অবস্থা আমাদের সবাইকে দেখায়। তার কিছুক্ষণ পরেই আবহাওয়াটাও খারাপ হয়ে যায়। আমরা সবাই এটাকে নর্মাল হিসাবেই নিলাম, কারণ পাহাড়ি এলাকা, আবহাওয়ার পরিবর্তন হতেই পারে। আমাদের রিসর্টটি ছিল গ্লাসে ঘেরা। এত বাতাস ছিল যা থাই গ্লাসের ফাঁক দিয়ে শো শো করছিল। তখন আমরা সব বন্ধুরা ওই বন্ধুটার জ্ঞান ফিরাই। তখন সে বলল যে একটা ছেলে গ্লাসে এসে তাকে ডাকলো। সে তার কাছে যাবার সাথে সাথে জ্ঞান হারিয়ে ফেলে। আমরা তাকে সান্ত্বনা দেওয়ার জন্য বললাম হয়তো কোনো স্টাফ এসেছিল। বলে রাখা ভালো, আমরা ছাড়া সেখানে আর কোনো গেস্ট ওঠেনি। আমরা রিসর্টের সব ফর্মালিটি শেষ করে এসেছি, তাই আসলে কোনো স্টাফ আসার কথাই না। এর কিছুক্ষণ পরেই ওই বন্ধুরা আবল তাবল বলতে লাগলো। তখন আশেপাশের বাড়ির কিছু বাড়িতে বা রিসর্টে কারেন্ট থাকলেও আমাদের রিসর্টের আমাদের রুমে একবার বিদ্যুৎ আসছে আর যাচ্ছে, যেটাই আমরা সবাই খুবই ভয় পাই। ওই বন্ধুটা বারবার বলছে ও তোদের সাথে কথা বলতে চায়। এই কথা শোনার পর আমরা সবাই একটু ভয় পেয়ে যাই আর বলি কে কথা বলবে। তখন সে বলল একটা মেয়ে যে আমাদের সাথেই আমাদের রুমে আছে। আর আমাদের ওই বন্ধুটি বলল সে নাকি আমাদের সাথে কথা বলতে চাচ্ছে। তখন আমরা কেউ আর দেরি না করে সাথে সাথে আমাদের যেই ভাড়ার রিসিট দিয়েছিল সেখানে একটি নাম্বার ছিল, সেই নাম্বারে ফোন দিই সব কথা বলার জন্য, কিন্তু সেখান থেকে কেউই আর ফোন ধরছিল না। একবার ধরার পর আমরা সব কিছু খুলে বলার আগেই তিনি বলল যে এটা নাকি রং নাম্বার এবং সে নাকি কুয়াকাটায় শুটকি টোকায়। কিন্তু আমরা যেই নাম্বারে ফোন দিয়ে রুম বুকিং করেছিলাম সেই নাম্বারটাই রিসিটে ছিল। তারা আমাদের সমস্যাটা এড়িয়ে চলে, কারণটা আমাদের আসলে জানা নেই। পরে আমাদের বন্ধুদের মধ্যে 2 জন গিয়ে স্টাফদেরকে ডেকে নিয়ে আসে অনেক খোঁজার পর। তখন আমরা সব বলতেই তারা অস্বীকার করে। আমরা তখন রুম পরিবর্তন করে দিতে বললে তারা অনেকক্ষণ পর রুম পরিবর্তন করে দেয়। যখন তারা দেখে আমরা সবাই রুম থেকে বের হয়ে যাচ্ছি, তখন পর্যন্ত আমাদের রুমের কারেন্ট ছিল না। আমরা যখন অন্য রুমে যাই তখন সাথে সাথে ওই আগের রুমটায় কারেন্ট চলে আসে। সেদিনের রাতটা আমরা কোনোভাবে কাটানোর পর সকালেই সেখান থেকে বের হয়ে জাফলংয়ে চলে আসি। জাফলং থেকে লেগুনা রিজার্ভ করার পর ওই রিসর্টের সামনে দিয়ে যাওয়ার সময় অটোরিকশা মামাকে জিজ্ঞেস করলাম, মামা এই রিসর্টে কোনো সমস্যা আছে? তখন তিনি বললেন, আপনারা কি এখানেই রাতে ছিলেন? আমরা জবাবে বললাম, জি মামা। তখন তিনি একটু আমতা আমতা করে বললেন,
উপরের 4 তলা রুমে এক কাপল ছিল কয়েক মাস আগে। পরে হাজবেন্ডের সাথে রাগ করে মেয়েটা ফাঁস টাঙিয়ে সুইসাইড করে। বলে রাখা ভালো, আমরা উপরের 4 তলাতেই ছিলাম। তখন মামা বললেন, আপনারা সবাই বেঁচে ফিরেছেন, এখানে তেমন কোনো গেস্ট আসে না। আমরা আসলে তখন বুঝতে পারলাম এত সুন্দর একটা রিসর্টে লোকজন এত কম কেন। নিজেদের সাথে ঘটে যাওয়া সত্য একটা ঘটনা আপনাদের সাথে বললাম। ভূত কথা। প্রথমে যা বলেছিলাম যে আত্মহত্যার কারণে কিছু জায়গা আছে যা এরকম ভৌতিক হয়ে যায়। আমাদের দেশে কিন্তু এরকম অনেক জায়গা আছে, আর আমাদের এই ভূত কথার জার্নিতে আমরা এই ধরনের অনেক ঘটনা শুনেছি। আপনাদের কাছে যদি এই ধরনের কোনো ঘটনা থেকে থাকে আমাদেরকে অবশ্যই লিখে পাঠাবেন। আমাদের লেখার ঠিকানা bhutkotha@radiofurti.fm। এছাড়া আপনি আমাদেরকে অডিও ক্লিপ পাঠাতে পারেন, অথবা আপনি সরাসরি আমাদের স্টুডিওতে এসে আপনার ঘটনা আমাদের সাথে শেয়ার করতে পারেন। তবে অবশ্যই আপনার নাম, ঠিকানা এবং মোবাইল নম্বরটি উল্লেখ করবেন। চলছে রেডিও ফুর্তি 88 FM, শুনছেন ভূত কথা। রেডিও ফুর্তি 88 FM, আপনি শুনছেন ভূত কথা। ভূত কথায় আমরা এখন একটা গ্রামীণ একটা ঘটনা শুনবো। ঘটনা শেষে ফিরে আসছে। আপনি শুনছেন রেডিও ফুর্তি 88 FM, চলছে ভূত কথা। আমি সোহাগ, সিরাজগঞ্জ কামারখন্দের এক গ্রাম থেকে বলছি। এখন যে ঘটনাটা বলবো সেটা আমার এক আঙ্কেলের সাথে ঘটেছিল। ঘটনাটা তার মুখেই শোনা। 2017 সালের। আমাদের গ্রামের পাকা রাস্তা থেকে আমাদের বাড়িতে আসতে প্রায় 5-7 মিনিট মাটির কাঁচা রাস্তা দিয়ে হেঁটে আসতে হয়। ঘটনাটা ঠিক এই কাঁচা রাস্তাকে ঘিরেই। লোকমুখে এই রাস্তাটাকে নিয়ে অনেকের অনেক ঘটনা আছে। রাস্তাটা মসজিদ থেকে একটু দূরে কবরস্থানের পাশ দিয়ে একটা পুকুরের মাঝ বরাবর। কেউ একটু গভীর রাত করে এই রাস্তাটা দিয়ে হেঁটে আসলেই কিছু না কিছু একটা আলামত তার সাথে দেখা হতোই। তবে কারো কোনোদিন কোনো ক্ষতি হতো না। এটা ওই এলাকার ছোট বড় অনেকেই জানত। একদিন আমার দুঃসম্পর্কের ফুপা আমাদের বাড়িতে বেড়াতে আসেন। সন্ধ্যার দিকে তিনি চা খেতে বাজারের দিকে যান। বাজারে কিছু কাজ থাকে, ফিরতে একটু রাত হয়, আনুমানিক 10টার একটু বেশি হবে। যাই হোক, দিনটি ছিল বৃষ্টির দিন। ফুপার হাতে ছিল মোবাইলের লাইট। তিনি ছাতা নিয়ে হালকা বৃষ্টির মধ্যেই হেঁটে রওনা হন বাজার থেকে বাড়ির উদ্দেশ্যে। পাকা রাস্তাটা ভালোভাবেই আসেন, কিন্তু আমাদের বাড়ির দিকে রাস্তায় পা দিলেই শুরু হয় একের পর এক ঘটনা। রাস্তার পাশে কবরস্থানের পাশাপাশি আসলে তিনি লক্ষ্য করেন কে যেন তার পিছু পিছু আসছে। তিনি থেমে গেলে পেছনের শব্দটাও থেমে যায়। তিনি মনে করেন হয়তো তার জুতার শব্দই হবে, কিন্তু না। কিছু দূর আসার পরেই শুরু হয় আসল ঘটনা। তিনি দেখেন রাস্তার ওপর দিয়ে একটা গাছ হেলে পড়ে আছে, কিন্তু আশেপাশে কোনো ঝড় নেই, কোনো ডালপালা নেই, শুধু এই একটা গাছই ভেঙে পড়ে আছে। তখন তার কাছে ব্যাপারটা রহস্যজনক মনে হয়। ফুপা গাছটার ওপর দিয়ে না এসে ঘুরে পাশ দিয়ে আবার রাস্তায় হাঁটা দেয়। একটু দূরে যেতেই দেখেন 2 পুকুরের মাঝখানের রাস্তার ওপর ইলিশ মাছ লাফাচ্ছে। এবার তিনি একেবারেই অবাক হয়ে যান। এখানে ইলিশ মাছ কি করে আসতে পারে? এখানে তো কোনো নদী নালা নেই, পুকুরে ইলিশ মাছ কি করে সম্ভব? তাই উনি মাছটাও না ধরে তাড়াতাড়ি হাঁটতে শুরু করেন। এবার পুকুর পার হতে না হতেই তিনি দেখেন একটা কালো বিদঘুটে বেড়াল তার সামনের রাস্তার ওপর বসে আছে। তার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে। চোখগুলো যেন এক একটা আগুনের গোলার মতো। এবার আর কিছু বুঝতে বাকি রইল না ফুপার। তিনি বেড়ালটার কাছে যেতে না যেতেই বেড়াল ফুপার পায়ের কাছে এসে ম্যাও ম্যাও করা শুরু করে। এবার তো ফুপা অনেক ভয় পান, মুখে দোয়া পড়তে থাকেন, কিন্তু বারবার দোয়া পড়তে ভুল হচ্ছিল। কিছুতেই তিনি মনে করতে পারছিলেন না ঠিকঠাক দোয়া। চারদিকে এমন বাতাস বওয়া শুরু করলো, মনে হচ্ছিল যেন সবকিছু ওলট পালট হয়ে যাচ্ছে। এবার ফুপা দৌড় দেবে, এমন সময় বেড়ালটা ফুপার পা ধরে শরীরে ওঠার চেষ্টা করলে ফুপা এক লাথি মেরে রাস্তার পাশে বেড়ালটিকে ঠেলে ফেলে দেয়। আর তখনই বেড়ালটা বিকট শব্দ করে অদ্ভুতভাবে মানুষের মতো করে হাসে। সেটা দেখে অমনি ফুপা সেখানে সেন্সলেস হয়ে পড়ে যান। পরে আমাদের গ্রামের একজন ওই রাস্তা দিয়ে আসার সময় ফুপাকে ওই অবস্থায় পড়ে থাকতে দেখে আমাদের খবর দেয়। আমরা তাকে বাড়ি নিয়ে আসি। সকালে তার জ্ঞান ফিরলে দেখা যায় তার শরীরে প্রচন্ড জ্বর এবং ডান পায়ে কোনো শক্তি পাচ্ছেন না, অবশ হয়ে গেছে।
পরে তার থেকে সব ঘটনা শোনার পর তাকে আমাদের গ্রামের পাশে এক কবিরাজের কাছে নিয়ে গেলে কবিরাজ তাকে দেখেই সব বলে দেয় তার সাথে কাল রাতে কি ঘটেছে। পরে তাকে অনেক কবিরাজি চিকিৎসা করে তার শরীর বন্ধ করে দেওয়া হয়। তবে তার পাটা এখনো ভালো হয়নি। অনেক ডাক্তার কবিরাজ দেখিয়েছে, কোনো লাভ হয়নি। সে আজও পায়ে শক্তি পায় না, লাঠি দিয়ে হাঁটাচলা করে। তবে এই ঘটনার পর আর কোনো সমস্যা হয়নি। রেডিও 48 FM আপনি শুনছেন ভূত কথা। ভূত কথায় আপনার জীবনের ভয়ঙ্কর অভিজ্ঞতাটি আপনি আমাদেরকে লিখে পাঠাতে পারেন ভূতকথা@radio40.fm এই ঠিকানায় মেইল করে, এবং অবশ্যই আপনার নাম, ঠিকানা, ফোন নাম্বার লিখতে ভুলবেন না। ভূত কথা, let there be fear. রেডিও 48 FM চলছে ভূত কথা। আর এখন আমরা একটা ভয়ঙ্কর রাস্তার ঘটনা শুনবো। ঘটনা শেষে ফিরে আসছে, শুনতে থাকুন ভূত কথা। আসসালামু আলাইকুম, আমি মিঠুন খান। আমার বাসা খুলনা জেলার ফুলতলা থানার কোন এক গ্রামে। আমি বর্তমানে দুবাইতে কর্মরত আছি। আজকে আমি যে ঘটনাটি বলবো সেটি আমার এক ভাইয়ের সাথে ঘটা। যাই হোক, সোজা ঘটনাতে চলে যাই। ঘটনাটি 1980 সালের। তখন ভাইয়ের বয়স 10 বছরের মতো। তখনকার সময় গ্রামের অবস্থা খুবই খারাপ। গ্রামের বেশিরভাগ পরিবার দরিদ্র ছিল, কিন্তু সেই ভাইয়ের পরিবার ছিল উন্নত। তাই তার দাদা প্রতি হাটের দিন বাজারে কিছু ধান নিয়ে যেত বিক্রি করতে, এবং বিক্রি করে প্রয়োজনীয় জিনিস নিয়ে আসতো। তখনকার সময় গ্রামের রাস্তাগুলো ছিল মাটির ও সরু, তাই পায়ে হেঁটে চলাচল করতে হতো, এবং বাজারটি ছিল 1 কিলোমিটার দূরে। একদিন তার দাদা কিছু ধান নিয়ে বাঁশের তৈরি একটা লাঠি, যাকে গ্রামের ভাষায় বাঁক বলে, তার দুপাশে বেঁধে কাঁধে করে নিয়ে যাবে। তখন সেই ভাই বলে, আমি যাব তোমার সাথে। দাদা বলল, পারবি এত দূর হেঁটে যেতে? ভাই বলল, পারবো। যাই হোক, দুজনে বাজারের উদ্দেশ্যে রওনা হলো। ভালোভাবে বাজারে পৌঁছায়। তখন যেহেতু বিকাল ছিল, তাই তখন কিছু হয়নি। ঘটনাটি ঘটে আসার সময়। বাজারে গিয়ে প্রয়োজনীয় জিনিস নিতে নিতে এক প্রকার সন্ধ্যা আর কি। তারা দেরি না করে বাড়ির জন্য রওনা হলো। কিছু পথ আসার পর মসজিদে মাগরিবের আজান দেয়। তার দাদা যেহেতু 5 ওয়াক্ত নামাজ পড়তেন, তাই আমাদের গ্রামের পাশের একটা গ্রামের মসজিদে নামাজ পড়বেন বলে আমার সেই ভাইকে এবং সে বাঁকটি রেখে নামাজ পড়তে যান। আর ভাইকে বলেন, কোথাও যাবি না। তো তার দাদা নামাজ পড়তে যাওয়ার পর সেই ভাই মনে মনে ভাবলো সে বাঁকটি কাঁধে তুলবে, দেখবে সেটি কেমন। সে জিনিসটা কাঁধে নিল, কিন্তু সে ছোট থাকায় এবং বাঁক ভারী হওয়ায় তার অনেক কষ্ট হচ্ছিল, আবার তার কাছে ভালোও লাগছিল। তাই সে 1 পা 2 পা করে গ্রামে এসে পৌঁছালো। আমাদের গ্রামের একটা জায়গা আছে যেটি নোনার বাঁশতলা নামে পরিচিত। দাদাদের মুখে শুনেছি অনেক আগে নাকি ওখানে কবর ছিল, আর সেখানে অনেক বাঁশ গাছ ছিল। তার 20 হাত দূরে একটা বড় তেঁতুল গাছ ছিল, যেটি অনেক পুরনো, আর তার পাশ দিয়ে ছিল মাটির রাস্তা। তাই যাতায়াতের জন্য ওই রাস্তাটি ব্যবহার করতে হতো। তো সেই ভাইটি যখন ওই স্থানটিতে আসলো, সে দেখতে পেল কে যেন ওই তেঁতুল গাছ থেকে পায়ে হেঁটে নেমে আসছে। জিনিসটা দেখতে অনেক লম্বা, তার হাতগুলো অনেক লম্বা, তার পরনে ছিল সাদা কাপড়। তখন সে তার মুখটি দেখার জন্য মাথা উঁচু করলে যেটি দেখতে পেল সেটি দেখে সে অবাক হয়ে গেল। জিনিসটার মুখ কালো, দাঁতগুলো লম্বা, চোখ দুটো রক্তের মতো লাল, এবং সেটি সেই ভাইয়ের দিকে রাগান্বিত ভাবে তাকিয়ে সামনে হাঁটা শুরু করলো। কিছু দূরে গিয়ে হারিয়ে গেল। এটা দেখার পর সে কিছু না বলে ওখানে অবাক হয়ে দাঁড়িয়ে থাকে। সে কিছু বলতেও পারেনি। পরে তার দাদা নামাজ শেষে তাকে দেখতে না পেলে নাম ধরে ডাকতে থাকে, এবং সে দূর থেকে দেখতে পায় তাকে গাছটির এখানে দাঁড়িয়ে থাকতে। তার দাদা কাছে এসে তাকে ধরা মাত্র সে মাটিতে পড়ে যায়। পরবর্তীতে তাকে বাড়ি আনলে মাথায় পানি আর দোয়া পরে ফু দেওয়ার পর সে চোখ খোলে। পরে সে সবকিছু খুলে বলে। তারপর তাকে একটি কবিরাজের কাছে নিয়ে কবিরাজ তাকে কিছু তাবিজ দেয়। এরপর কিছুদিন খুব ভালোভাবে কাটে। পরে একবার রাতে ঘুমের ভেতর সে সেই জিনিসটিকে দেখতে পায়, এবং সে বলে, তুই কেন দেখলি আমাকে? তোকে কখনো ভালো থাকতে দেব না। পরে যতদিন যায় সে আরো অসুস্থ হয়ে পড়ে। অনেক কবিরাজ দেখানো হয়, কোনো কাজ হয় না। পরবর্তীতে একটা বড় হুজুরের কাছে নিয়ে গেল। হুজুর জিন দ্বারা সেই জিনকে হাজির করে এবং সবকিছু জানতে পারে। সে জিন নাকি ওই তেঁতুল গাছে থাকে, এবং সেখান থেকে প্রতিদিন তার কাজে যেত। আর জিনটি অনেক রাগী ছিল, মানুষ জাতিকে সে ঘৃণা করত। তাই যেহেতু ভাই তাকে দেখে ফেলেছিল, এজন্য তাকে শাস্তি দিয়েছিল। পরবর্তীতে তাকে হুজুর ঝাড়ফুঁক এবং কিছু তাবিজ দিয়ে আর বাড়ি বন্ধ করে তাকে সুস্থ করে। ভূত কথা।
রেডিও 48 FM আপনি শুনছেন ভূত কথা। শুনে আসলাম গ্রামীণ রাস্তা সংক্রান্ত একটা ভয়ঙ্কর ঘটনা। আশা করি ঘটনাটি ভালোই লেগেছে। আপনার জীবনে যদি এরকম কোনো ভয়ঙ্কর অভিজ্ঞতা থেকে থাকে আমাদেরকে লিখে পাঠিয়ে দেবেন ভূতকথা@radio40.fm এই ঠিকানা ইমেল করে, এবং অবশ্যই আপনার নাম, ঠিকানা, ফোন নাম্বার লিখতে ভুলবেন না। ভূত কথা, let there be fear with Fly। কিছু কিছু ঘটনা আসলে এমন থেকে যায় যে কেন ঘটেছিল বা কি কারণ ছিল তার পেছনে, তার উত্তর আমাদের জানা থাকে না। কিন্তু আবার কিছু কিছু ঘটনা এমন থাকে যা ঘটার পর আমাদের মনে হয় যে কেন ওই কাজটা করেছিলাম, ওই কাজটার জন্যই হয়তো আমাদের আজকে এই অবস্থা। এই আফসোস নিয়ে যারা বেঁচে থাকে তাদের বাঁচাটা যে কত কঠিন তা আসলে একমাত্র সেই ব্যক্তি ছাড়া কেউ বলতে পারে না। আজকে আমরা এখন যে ব্যক্তিটির ঘটনা শুনব তার জীবনেও তেমনই একটা আফসোস আছে, যে আফসোসটা তাকে তার শেষ সময় পর্যন্ত হয়তো দাঁড়িয়ে বেরিয়েছে। আমরা এখন তার ঘটনাটি শুনব। আমি আজ যে ঘটনাটা বলবো সেটা আমার এক রিলেটিভের কাছ থেকে শোনা। তার বাসা ফরিদপুরের রাজবাড়ি এলাকায়, আর এই ঘটনাটা সেখানেই ঘটে। আর এই ঘটনাটা 1971 সালের মুক্তিযুদ্ধ শুরু হওয়ার 2 সপ্তাহ আগের ঘটনা। তাদের গ্রামে একজন পুরোহিত ছিলেন। মানুষের বাড়ি পুজো করা, মানুষের বিয়ে পড়ানো, মানুষের শ্রাদ্ধ করা, মানুষের মৃত দেহ পোড়ানো, বিভিন্ন পূজা মণ্ডপে পূজা করা ইত্যাদি কাজ করাই তার পেশা ছিল। তিনি তার কাজের প্রণামী কারো কাছেই চেয়ে নিতেন না। যে যা দিত সে খুশি মনেই নিয়ে নিতেন। তার গ্রামে বেশ নামডাকও ছিল। তার পরিবারে তার স্ত্রী ও তার 2 ছেলে ছিল। বড় ছেলের বয়স 12 আর ছোট ছেলের বয়স ছিল 8 মাস। পরিবারের কথা বলার কারণ হলো তার সাথে ও তার পরিবারের লোকের সাথেই আসলে এই ঘটনাটা ঘটেছিল। একদিন রাতে তিনি ঘুমিয়েছিলেন। হঠাৎ রাত প্রায় 1টা-2টার মধ্যে তার কাছে 3 জন লোক আসে। তাকে এসে বলল, আপনাকে আমাদের সাথে একটু যেতে হবে। আমাদের গ্রামের ওই শ্মশানে আমাদের একজন লোক মারা গেছে, তাকে দাহ করতে হবে। তিনি বললেন, আপনারা সামনে এগোন, আমি পেছনে আসছি। তারপর তিনি পেছনে হাঁটছিলেন আর তারা সামনে ছিলেন। কিছুক্ষণ হাঁটার পর তারা সেই শ্মশানে পৌঁছেও গেলেন। তিনি পৌঁছে দেখলেন বাঁশের একটা চাটাইয়ের উপর একটা লাশ শোয়ানো। তিনি তাদের লাশ পোড়ানোর সব জিনিসপত্র জোগাড় আছে কিনা সেটা জানতে চাইলেন। উত্তরে তারা যা বলল তা শুনে বেশ অবাক হয়ে গেলেন। তারা বলল, কিছু লাগবে না। তারা লাশটা শ্মশানের মৃতদেহ পোড়ানোর জায়গায় শুইয়ে দিলেন এবং তাকে মন্ত্র পড়তে বললেন। তিনি মন্ত্র পড়তে শুরুও করলেন। তারা আশ্চর্যজনকভাবে কোনো কিছু ছাড়াই আগুন জ্বালালো। কি যেন একটা বিড়বিড় করে বলল, আর লাশটার গায়ে আগুন ধরে গেল। তিনি তাদের জিজ্ঞেস করলেন, এভাবে আগুন জ্বালালেন কি করে? তারা একটু রাগী সুরে বলল, সেটা আপনার না জানলেও চলবে, আপনি আপনার কাজ করুন। তারপর সে মন্ত্র পড়তে শুরু করলেন। কিছুক্ষণ পর তার কাজ শেষ করার পর তার হাতে তারা একটা লাল কাপড়ের পুঁটলি দিল আর তাকে বলল, এটাই আপনার কাজের প্রণামী, আপনি এখন যেতে পারেন। তারপর তিনি তার বাসায় চলে গেলেন এবং ঘুমিয়েও পড়লেন। তার ওই পুঁটলিটা সে বালিশের নিচেই রেখেছিলেন। তারপরে পরের দিন সকালে তার ওই পুঁটলিতে কি আছে ওটা দেখার জন্য তিনি পুঁটলিটা খুললেন। খুলে তার বেশ রাগ হয়ে গেল। তিনি পুঁটলিটা খুলে দেখলেন ওটাতে তেমন কিছুই নেই, শুধু 4টা মানুষের দাঁত। সে ওই দাঁতগুলো দেখে এত রাগ হয়ে যায়, তারপর তার বাড়ির পেছনে একটা ডোবা ছিল, তাতে ফেলে দিল। আর এর পর থেকেই শুরু হলো ঝামেলা। প্রতিদিন রাতে তার বাড়ির পাশে ডোবার পানিতে অনেক শব্দ হতো। এমন মনে হতো যে পানির মধ্যে ঝড় উঠে আসছে। তার আশেপাশের প্রতিবেশীরা তাকে বলতো, কি ব্যাপার পুরোহিত মশাই, আপনার বাড়ির পাশে ডোবায় কি বিদেশি মাগুরের চাষ করছেন নাকি? রাতে এত শব্দ হয় যে। সে উত্তর দিত, কই না তো। পরের দিন আবার একই রকম শব্দ। তখন প্রতিবেশীরা আবারও বলতো, আপনি কি খাওয়ানোর ভয়তে আমাদের বলছেন না?
তারপর রাতে সে একটা স্বপ্ন দেখে। স্বপ্নে কেউ তাকে বলছে, তোকে এত মূল্যবান একটা জিনিস দিলাম, তুই সেটা ফেলে দিলি। কাজটা তুই মোটেও ভালো করলি না, তোকে অবশ্যই এর মূল্য দিতে হবে। পরের দিন আবার সেই শব্দ। এবার সে মনে মনে ঠিক করলো, আমি দেখবো এর ভেতর কি আছে। এরপর সে তার মাছ ধরার ছিপটা ফেলতেই দেখে ওই 4টা দাঁতের একটা দাঁত। সে ভয়তে দৌড় দিয়ে ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ল। আর এবার হলো সমস্যা। হঠাৎ একদিন সকালবেলা থেকে তার বড় ছেলেটাকে আর পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পরেও তাকে পাওয়া যাচ্ছিল না। পরে তাকে পাওয়া গেল ওই ডোবার ভেতরে, মৃত অবস্থায়। তারপর তার স্ত্রী অনেক ভেঙে পড়েন আর পাগলের মতো হয়ে যায়। তার 3 সপ্তাহ পর আবার ঘটল আর একটা দুর্ঘটনা। সে সেবার তার কোনো একটা কাজে তার গ্রাম থেকে 2-3 গ্রাম দূরে যান। তার ফিরতে রাত হয়ে যায়। সে আবার গরম খাবার খেতে বেশ পছন্দ করত, তাই সে বাসায় ফেরার আগেই তার স্ত্রী তার জন্য গরম খাবার সাজিয়ে রাখত। তবে তার বড় ছেলেটা মারা যাওয়ার পরে তার ছোট ছেলেটাকে তার স্ত্রী সবসময় চোখে চোখে রাখত। তাই সে বাসায় আসার পরে তার ছেলেটাকে তার কাছে দিয়ে তারপর তার স্ত্রী খাবার গরম করতে যেত। ঘটনার দিন সেদিন রাত ছিল 10টা। তখনকার সময় রাত 10টা মানে গ্রামে কিন্তু অনেক রাত। ফিরে তিনি দেখলেন তার স্ত্রী তার ছোট ছেলেকে কোলে নিয়ে বিছানায় বসে আছে আর একটা হাসি দিয়ে বলল, বাকিটাকেও নিয়ে গেলাম। এই বলে সাথে সাথে অদৃশ্য হয়ে গেল। সে দেখল যে তার স্ত্রী আসলে রান্নাঘরে। তার স্ত্রী 2 পুত্রকে হারানোর পর সেই শোক আর সইতে না পেরে 2 সপ্তাহ পর মারা যায়। ওই পুরোহিত এখনো জীবিত আছেন কিনা তা আসলে কেউ জানে না। তবে তার করা একটা ভুলের জন্য তিনি বেশ আফসোস করতেন। পরবর্তীতে সে আর বিবাহ বন্ধনে আবদ্ধ হয়নি। তিনি সন্ন্যাসী হয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতেন। স্বাধীনতার পরেও তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। শুনতে পাচ্ছেন শব্দটা? ভূত কথা। খুব অদ্ভুত ছিল ঘটনাটা। হঠাৎ শ্মশানে নিয়ে যাওয়া, শ্মশানে যেয়ে তাকে দিয়ে কাজ করানো, আবার তাকে কিছু একটা দেওয়া, আবার তাকেই কোনো একটা বিপদের মুখে ফেলে দেওয়া। বরাবরের মতোই কেন হয়েছিল তার উত্তর আমার কাছে নেই, কিন্তু আপনাদের কাছে যদি এর ব্যাখ্যা থেকে থাকে তবে অবশ্যই আমাদেরকে লিখে পাঠাবেন। আমাদের কমেন্টে পাঠাবেন, অথবা আপনার কাছে এই ধরনের কোনো ঘটনা থাকলে আমাদেরকে লিখে পাঠাবেন। আমাদের লিখার ঠিকানা bhutkotha@radiofurti.fm। এছাড়া আপনি আমাদের স্টুডিওতে এসে সরাসরি আপনার ঘটনা আমাদের সাথে শেয়ার করতে পারেন, অথবা আপনি অডিও ক্লিপও পাঠাতে পারেন। তবে অবশ্যই আপনার নাম, ঠিকানা এবং মোবাইল নম্বরটি উল্লেখ করবেন। চলছে রেডিও ফুর্তি 88 FM, শুনছেন ভূত কথা। ভূত কথা। Let there be fear with Fly. রেডিও ফুর্তি 88 FM এ আপনি শুনছেন ভূত কথা। শুরুতেই বলেছিলাম যে আজকের ঘটনাগুলো বেশ ইন্টারেস্টিং। আমরা এখন আরো একটা ইন্টারেস্টিং ঘটনায় যাব। ঘটনার শেষে ফিরে এসে বাকি কথা হচ্ছে। আমি মোহাম্মদ ইমরান হোসেন। আমার জন্মস্থান যশোর জেলার চৌগাছা থানার পুরাপাড়া গ্রামে। আমার প্রথম ঘটনা যে আমার বাবার সাথে ঘটা, যার শুরু 1992 সালে। আমাদের পরিবারের আয়ের মূল উৎস ছিল কৃষি। আমাদের সকল প্রকার কৃষি পণ্য উৎপাদন করা হতো এবং একটা পানের বরজও ছিল। বাবাকে মাঝে মাঝে পান বিক্রির জন্য দূর দূরান্তে যেতে হতো। কাজ শেষ করে বাসায় ফিরতে প্রায় রাত হতো। ঘটনাটি ঘটার দিন একটু বেশি রাত হয়ে গিয়েছিল, আনুমানিক 11টা। সেদিন ভারতের সীমান্তবর্তী একটি গ্রামে গিয়েছিল, যেটি আমার গ্রাম থেকে 4 গ্রাম দূরে। তখনকার সময় গ্রামে সাইকেল ছিল যাতায়াতের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। তখন ব্যাটারি চালিত টর্চ লাইটের প্রচলন ছিল। শীতের সময় থাকায় কোলাহল ছিল না বললেই চলে। কুয়াশায় তেমন কিছু দেখাও যাচ্ছিল না। একটা গ্রাম পার হতেই সামনে বিশাল ফাঁকা মাঠ এবং একটা বাওর রাস্তার মাঝ বরাবর চলে গেছে। আমার বাবা যখন ব্রিজের কাছে আসলেন তখন বুঝতে পারলেন ব্রিজের ওপর কিছু একটা আছে। টর্চ লাইট ঘোরাতেই দেখলেন একটা মহিলা বাচ্চা কোলে নিয়ে দাঁড়িয়ে আছে।
মহিলাটি আমার বাবাকে ডেকে বললেন, ভাই, আমার খুব বিপদ, আমাকে একটু সাহায্য করেন, আমার স্বামী খুব অসুস্থ, আমারে এখনই সুখপুকুরিয়া যেতে হবে। যেহেতু বিপদের কথা বলেছে, তাই বেশি কিছু না ভেবেই বাবা বললেন, সাইকেলে উঠে বসেন। মহিলাটি সাইকেলে ওঠার পর থেকে সাইকেলটি যেন আর চলছে না। শীতের রাত থাকা সত্ত্বেও বাবার শরীর থেকে ঘাম ঝরতে লাগলো। সাইকেলের চাকায় হাওয়া না থাকা আর রাস্তায় প্রচুর ধুলা থাকার জন্য হয়তো এমনটা হচ্ছে। বাবা দাঁড়িয়ে বিষয়টি দেখতে চাইলেন, কিন্তু মহিলাটি বলল, তাড়াতাড়ি চলেন। বাবা বললেন, সাইকেলে কোনো সমস্যা আছে, তাই সাইকেলটি চলছে না। তখন মহিলাটি বলল, কোনো সমস্যা নেই, চলেন। এরপর সাইকেলটি স্বাভাবিকভাবে চলতে লাগলো। এভাবে মনে একটা কৌতূহল আর ভয় নিয়ে একসময় সুখপুকুরিয়া ইউনিয়ন ভূমি অফিসের সামনে চলে আসলো। উল্লেখ্য, ভূমি অফিসের পাশেই একটা হাফিজিয়া মাদ্রাসা আছে এবং রাস্তার বিপরীতে একটা বিশাল বড় আর গভীর পুকুর আছে। দিনের বেলায় ওই পুকুরের পাশ দিয়ে যেতে গা ছমছম করে। যেহেতু একটু রাত হয়ে গিয়েছিল, বাবা ভয় পাচ্ছিল, আবার একটু সাহসও হলো, সাথে একজন আছে। তাছাড়াও পাশেই একটা হাফিজিয়া মাদ্রাসা। হঠাৎ যে ঘটনাটা ঘটল, তাতে বাবা অবাক হয়ে গেল। হঠাৎ বাবাকে হতভম্ব করে দিয়ে একটা ঘটনা ঘটল। বাবা শুনতে পেল পুকুরের মাঝখান থেকে কেউ করুণ সুরে তার নাম ধরে ডাকছে আর বলছে, আমাকে বাঁচাও। বাবা দেখল যে পুকুরের পানি প্রচন্ড ঢেউ খেলছিল এবং কিনারে আছড়ে পড়ছিল এবং পুকুরের মাঝখানে কিছু একটার উপস্থিতি বুঝতে পারল। এভাবে আর্তনাদ আরো বাড়তে লাগলো। বাবা তখন কি করবে কিছুই বুঝতে পারছিল না। তখনই পেছন থেকে বিকট শব্দের হাসি তার কানে প্রবেশ করে। পেছন ফিরে দেখে যে হাসিটি সেই মহিলা যাকে এতক্ষণ বাবা সাইকেলে করে বহন করে নিয়ে এসেছে। বাবা দেখতে পায় মহিলাটি তার আগের আকৃতিতে নেই, তার চুলগুলো মুখের সামনে ঝুলে পড়েছে, এজন্য মুখটা ভালো বোঝা যাচ্ছে না। মহিলাটির শরীরে কোনো পোশাক ছিল না, কিন্তু তার শরীরে এত পরিমাণ লোম ছিল যে লোমের কারণে কিছু বোঝাও যাচ্ছিল না যে ওটা মানুষ নাকি অন্য কিছু। বাবা এটা দেখে খুবই ভয় পায় এবং চিৎকার শুরু করে। সেই চিৎকার শুনে হাফিজিয়া মাদ্রাসার ছাত্ররা এগিয়ে আসলো। মাদ্রাসার ছাত্র শিক্ষক সবাই এসে বাবাকে মাদ্রাসায় নিয়ে গেল এবং বলল, এত রাতে কোথা থেকে এসেছেন? বাবা সব কথা খুলে বলে। তখন সেখানকার বড় হুজুর বলল, আপনার ভাগ্য ভালো, তাই আপনি আজ বেঁচে গেছেন, আর কখনো এত রাতে বের হবেন না। মাদ্রাসার বড় হুজুর আব্বুকে বলল, আজকে রাতটা এখানেই থেকে যান, কাল সকাল হলে চলে যান। কিন্তু আব্বু হুজুরকে বলল যে আমাকে একটু এগিয়ে দেন, তারপর আমি একাই যেতে পারবো, তা না হলে বাসার সবাই চিন্তা করবে। তারা আব্বুকে কিছু দূর এগিয়ে দিলে আব্বু বলল, আর আসতে হবে না, কিছু দূর পরে আমার বাসা, এবার আমি একাই চলে যেতে পারবো। এই কথা শুনে তারা ফিরে গেল। বাবা তারপর তাদেরকে বিদায় দিয়ে সাইকেল চালাতে লাগলো। হঠাৎ সাইকেলের চেনটা পড়ে গেল। বাড়ির অনেক কাছাকাছি চলে আসায় এবং অনেক ক্লান্ত থাকায় সাইকেলের চেনটা না তুলে হাঁটতে শুরু করলো। এভাবে হাঁটতে হাঁটতে একটা 3 রাস্তার মোড়ের কাছে চলে আসলো। ওই মোড় থেকে আমাদের বাসায় 70-80 গজ দূরে। ওই মোড়েই যে আরো খারাপ কিছু অপেক্ষা করছে তা বাবা ঘুণাক্ষরেও ভাবতে পারেনি। বাবা দেখতে পায় 40-50 জন মানুষ সামনে একটা লাশ নিয়ে জানাজার নামাজ পড়ছে। সকলেরই একই রকম পোশাক, সকলেরই একই রকম লম্বা লম্বা দাড়ি। সাধারণ মানুষের থেকে তারা আকৃতিতে অনেক বড়। বাবা খেয়াল করলো যে সেই মহিলাটি তার বাচ্চা কোলে নিয়ে বসে বসে কাঁদছে লাশটির পাশে। একবার টর্চ বন্ধ করতেই মহিলাটি বাবার সামনে চলে আসলো এবং বাবার দিকে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়ে রইল। বাবা এটা দেখে আর সহ্য করতে না পেরে সেন্সলেস হয়ে যায়। বাবা সকালে নিজেকে বিছানায় আবিষ্কার করে, তার কিছুই মনে ছিল না। বলেছিলাম যে অনেক ইন্টারেস্টিং একটা ঘটনা, এবং কেন ইন্টারেস্টিং আশা করি যারা শুনেছেন বুঝতে পেরেছেন। একটা ঘটনার প্রবাহ বেশি মজার, এবং ঘটনাটি শোনার পর আসলে কি হতে যাচ্ছে সেটা জানার একটা আগ্রহ থাকে। আজকে সবগুলো ঘটনাই এরকম, কিন্তু শেষে গিয়ে কিছু কিছু খটকা লেগে যায়। সেই খটকাগুলো নিয়ে আজকে আমি কিছুই বলবো না। আপনাদের কাছ থেকে যদি আপনাদের এরকম কোনো কিছু মনে হয়ে থাকে, কোনো ঘটনায় কোনো জায়গায় কোনো খটকা লেগে থাকে, আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আপনি শুনছেন রেডিও 48 FM, চলছে ভূত কথা।
রেডিও ফুর্তি রেড এফএম আপনি শুনছেন ভূত কথা। ভূত কথায় এবারও একটা বড় একটা ঘটনা এবং জিন সংক্রান্ত ঘটনা। আশা করি ভূত কথার লিসেনারদের বেশ আকাঙ্ক্ষিত ঘটনা হতে যাচ্ছে এটি। ঘটনা শুনে আবার ফিরে আসছি, সাথেই থাকুন। আজ আমার দাদার আর বড় চাচার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা বলবো। ঘটনাটি ভয়ের কিনা জানি না, লিখতে মন চাইলো, আজ ঘটনাটি লিখতে বসলাম। আমার দাদার নাম গহর আলী গাজী, চাচার নাম জব্বার। 1935 সালের দিকে ঘটনাটি ঘটে। আমার দাদা ছিলেন একজন ধার্মিক মানুষ আর পাশাপাশি জমি চাষাবাদ করতেন। আর শীতের সময় দাদা খেজুর আর তাল গাছ কেটে তা থেকে রস সরবরাহ করতেন, আর রসও বাসায় নিয়ে আসতেন। পাশাপাশি তিনি টাকাও পেতেন। আর দাদি সেই রস জ্বালিয়ে গুড় করে পাটালি তৈরি করতেন। কিছু পাটালি বাসায় রাখতেন খাওয়ার জন্য, আর কিছু পাটালি দাদা বাজারে বিক্রির জন্য নিয়ে যেতেন। মজার ব্যাপার হলো, সব খেজুর আর তাল গাছ থেকে রস হতো, কিন্তু একটা তাল গাছ থেকে কখনো রস হতো না। যে তাল গাছটায় রস হতো না সেই গাছটা ছিল ঠিক বিলের মাঝখানে। তাই দাদা ভাবতে লাগলেন, আমাকে জানতেই হবে যে তাল গাছের এত জালি মোষ কেন রস হয় না। সেটা জানার জন্য দাদা বাসা থেকে মাগরিবের নামাজ পড়ে হাতে হারিকেন নিয়ে বের হলেন। এটা বলে রাখি যে তখনকার সময় বিদ্যুৎ না থাকায় মুখে আজান দিতে হতো। 1.5 মাইল পথ পায়ে হেঁটে ক্লান্ত হয়ে তাল গাছটির নিচে বিশ্রাম নিতে নিতে অনেক দেরি হয়ে গেল। ঘুটঘুটে কালো রাত হয়ে গেল। এর মধ্যে তিনি এবার সিদ্ধান্ত নিলেন তাল গাছে উঠবেন। আশপাশ কিছু না ভেবেই তিনি বাম হাতে হারিকেন নিয়ে গাছে উঠলেন। আর উঠতেই তিনি দেখতে পেলেন মানুষের মতো করে বসে রসের ভার উঁচু করে পানির মতো করে রস খাচ্ছে কেউ একজন। দাদা বললেন, কে তুমি? প্রতিদিন গাছে ওইটা আমার কষ্ট করা রস তাহলে তুমি চুরি করে খাও? তাকে দেখার জন্য দাদা হারিকেন তার মুখের ওখানে ধরেন, আর সাথে সাথেই তার নিঃশ্বাসেই যেন হারিকেনের আলো নিভে গেল। দাদার বোঝার আর বাকি ছিল না যে এটা জিন। তিনি আয়াতুল কুরসি আর সূরা জিনের কিছু আয়াত পড়ে জিনটির গায়ে ফু দিয়ে বলেন, তুমি কে আর এখানে কি করো? দাদা সাথে সাথেই কবজা করে ফেলেন জিনটিকে। জিনটি দাদাকে ধমক দিয়ে বলে, এটা আমার বাসা, এখানে আমি ছাড়া আর কে থাকবে? আমাকে ছেড়ে দে, তা না হলে আমি তোর পরিবারকে ধ্বংস করে দেব। দাদা বলেন, তোকে ছেড়ে দিতে পারি এক শর্তে। জিন বলে, ঠিক আছে। দাদা বলে, এখান থেকে চলে যেতে হবে, আর এই তাল গাছে এসে রস খেলে হবে না, তাহলেই তোকে ছেড়ে দেব। আর জিন উল্টে আমার দাদাকে শর্ত দিল, প্রতিদিন 1 ভার করে আমাকে রস দিতে হবে। দাদা রাজি না হয় জিন বলল, আমি কিন্তু একা না, আমার ছেলেকে তোর পরিবারের ওপর আসর করিয়ে দেব, তারপর মজা বুঝবি। দাদা এবার সত্যি ভয় পেয়ে গেলেন। অবশেষে রাজিও হয়ে গেলেন জিনটাকে রস দেওয়ার জন্য। দাদা বলেন, কোথায় কিভাবে দিতে হবে রসের ভার? জিন বলল, তুই যে পথ দিয়ে যাওয়া আসা করিস ওই বট গাছের পেছনে সন্ধ্যার পরে ভাঁড়টি রেখে দিবি। জিনের কথা মতো প্রতিদিন সেখানে 1 ভার করে রস রেখে বাসায় চলে আসতো দাদা। দাদির কাছে সবকিছু বলেন তিনি, তাই দাদিও জানতো। একদিন দাদার রস দিতে দেরি হলো, কারণ সেদিন সে অসুস্থ ছিল। দাদি রসের ভাঁড়গুলো যখন রাখতে গেল তখন দেখতে পেল 5টা রসের ভাঁড়। তখন মনে পড়লো, আমি তো প্রতিদিন 4টা করে রসের ভাঁড় আনি। তখনই বুঝতে পারলো জিনটিকে রস দেয়া হয়নি। তাই দাদা তার বড় ছেলে জব্বারকে তাড়াতাড়ি ডেকে বলল, ওই ভাঁড়টা বটগাছের পেছনে রেখে চলে আসবি, দেরি করবি না। আর চাচা জানতেন, তিনি বায়না ধরেন কি হয় সেখানে আজ দেখবেন। চাচা রওনা দিলেন, আর মনে মনে ভাবলেন প্রতিদিন বাবা কেন ওখানে 1 ভার করে রস দিয়ে আসে। এক পর্যায়ে বটগাছের কাছে এসে পৌঁছালে চাচা ভাঁড়টি গাছের পেছনে রেখে বটগাছের সামনে থেকে লুকিয়ে লুকিয়ে দেখছিল পেছনে। হঠাৎ দেখতে পেলেন দূর থেকে সেই জিনটি হাওয়ায় ভেসে ভেসে তার দিকে আসছে। চাচা ভয়ে মুখ সরিয়ে নিল, আর বসে থাকতে না পেরে দৌড় না দিয়ে কি হচ্ছে তার পেছনে দেখলো কেউ নেই। চাচা এবার আরো ভালোভাবে দেখার জন্য বটগাছের পেছনে এগিয়ে এসে বাঁশঝাড়ের দিকে তাকিয়ে তাকিয়ে দেখছিল কোথায় গেল সে ভেসে আসা জিনটা। তখন একটা কথা চাচার কানে ভেসে এলো, তুই গহরের বড় ছেলে জব্বার না? চাচা শুনতেই যেন পা দুটো অবশ হয়ে গেল, নাড়াতে পারছিল না, গলা দিয়ে স্বর বের হচ্ছিল না, সে গোঙাচ্ছিল। চাচা দেখতে পেল হাওয়ায় ভাসতে ভাসতে সামনে আসলো জিনটা। তখন চাচা অনুভব করলো আমাকে কেউ চেপে ধরেছে। চিৎকার করতে চেষ্টা, তবুও পারছি না। তিনি আরো ভয় পেতে লাগলেন। ভয় যেন তাকে গ্রাস করেছে, আর সহ্য করতে না পেরে সেখানেই জ্ঞান হারায় চাচা। এদিকে দাদা টেনশন করছেন, ছেলে কেন এখনো আসে না।
দাদা বাসা থেকে হারিকেন নিয়ে বের হবার জন্য আমার বাবা আর ছোট চাচাকে ডাকেন, কিন্তু বাবা আর ছোট চাচা ঘুমিয়ে থাকার কারণে তাদের ঘুম না ভাঙিয়ে দাদা একাই রওনা হন। তিনি বুঝতে পারছিলেন যে বট গাছের ওখানে গেলেই চাচাকে পাবেন, কিন্তু সেখানে এসে দেখেন চাচা নেই। চারপাশ খুঁজে না পেয়ে দাদা হাঁটু গেড়ে কাঁদো কাঁদো গলায় বলল, কি ক্ষতি করেছি তোমার, আমার ছেলেকে নিয়ে গেলে? তখন দাদা আওয়াজ শুনলেন, তোমার ছেলে ভালো আছে, সুস্থ আছে, চিন্তা করো না। জিনটি বলল, আমার দিকে দেখো আর পিছু পিছু এসে তোমার ছেলেকে নিয়ে যাও। দাদা তার কথা মতো পিছু পিছু যেতে লাগলেন। একটা দরজা দিয়ে জিনটি ঢুকলেন। দাদা জিনকে দেখে দাঁড়িয়ে গেলেন। জিন বলল, ভেতরে এসে ছেলেকে নিয়ে যাও। ছেলের কথা শুনে দাদা ঘরের ভেতর ঢুকে দেখতে পান চাচা পালঙ্কের ওপর আরামে ঘুমিয়ে আছে। দাদা চারপাশ মাথা ঘুরিয়ে ঘুরিয়ে দেখছেন ফলমূল, খাবার দাবার, দামি দামি আসবাবপত্র, কত কিছু ইত্যাদি ইত্যাদি। দেখে দাদার যেন মাথা ঘুরে গেল। জিন বলল, ছেলেকে এখন ডেকো না, তাড়াতাড়ি করে এখান থেকে নিয়ে যাও। দাদা তার ছেলেকে নিয়ে ছোট বাচ্চাদের মতো ঘাড়ে করে বাসায় চলে আসলো। তার পরদিন দাদা ছেলেকে কিছু জিজ্ঞেস না করে দাদিকে ছেলের পাশে রেখে সেইখানে দিনের বেলাতে এসে দেখলো সেখানে আসলেই কোনো ঘর ছিল না। দাদা মনে মনে ভাবলেন হয়তো রাতে এখানে আসলে পাওয়া যাবে। দাদা সন্ধ্যার পর রসের ভাঁড় বটগাছের পেছনে রেখে লুকিয়ে লুকিয়ে দেখছিলেন। একটু রাত হওয়ার কারণে দাদা বাড়িতে এসে এশার নামাজ পড়ে আবার গেলেন সেখানে। রসের ভাঁড়টি যেভাবে রাখা ছিল সেখানে সেইভাবে আছে। ভাঁড়টির কাছে এসে দেখলেন রস সেইভাবে আছে। তারপর থেকে সেই জিনটি দাদার কাছে আসেওনি আর দেখাও যায়নি। দাদার সেই জিনটির জন্য মন খারাপ হয়ে যায়। রেডিও ফুর্তি 88 FM আপনি শুনছেন ভূত কথা। বেশ বড় একটা জিন সংক্রান্ত ঘটনা শুনে আসলাম আপনার জীবনে, কিংবা আপনি যদি কোনো ঘটনা জেনে থাকেন আমাদেরকে পাঠিয়ে দেবেন ভূতকথা@radiofurti.fm এই ঠিকানায়। আপনার নিজের ভৌতিক অভিজ্ঞতাগুলোকে অন্যের কাছে পৌঁছে দিতে আপনার ঘটনাটি আমাদেরকে লিখে পাঠান রেডিও ফুর্তির অফিসিয়াল ফেসবুক পেজে মেসেজ করে অথবা অডিও ক্লিপ রেকর্ড করে। আমাদেরকে ইমেল করেও পাঠাতে পারেন bhutkotha@radiofurti.fm। দুনিয়াটা বিশাল অদ্ভুত একটা জায়গা। মাঝে মাঝে আপনার চারপাশে এমন কিছু অদ্ভুত ঘটনা আপনার কানে আসবে যা আসলে আপনি কোনোভাবেই বিশ্বাস করতে পারবেন না। কিন্তু তখনই আপনি বিশ্বাস করবেন যখন এই ঘটনাটা বা এই ধরনের ঘটনাটা আপনার নিজের সাথে ঘটে। তবে এটা আমি সবসময় চাবো যে আপনাদের কারো সাথে যেন এই ধরনের ভৌতিক কোনো অভিজ্ঞতা না হয়। কিন্তু আমাদের এখন লিসেনার যে ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন সেটা আমরা আগে শুনে আসি। ঘটনাটা আমার এক বন্ধুর মুখ থেকে শোনা। সেই ঘটনাটা তার বাবার মুখ থেকে শুনেছিল। তার বাবা তাকে যেভাবে বলেছেন সেভাবেই বলছি। আমার বয়স তখন 12-13। আমার ঘটনাটা প্রায় 30-35 বছর আগে ঘটেছিল আমাদের গ্রামে। আমাদের গ্রামের এক লোক আমাদের গ্রামের চেয়ারম্যান সাহেবের কাছ থেকে কিছু টাকা ধার করেছিলেন, কিন্তু যখন চেয়ারম্যান তার পাওয়া টাকা ফেরত চেয়েছিলেন তখন ওই লোকটা কিছুতেই ফেরত দিতে চাইছিলেন না। তখন এক পর্যায়ে চেয়ারম্যানের সাথে বিশাল তর্ক বিতর্ক শুরু হয়। চেয়ারম্যান ওই লোকটাকে খুন করে ফেলেন। এটা নিয়ে মামলাও হয়েছিল, কিন্তু চেয়ারম্যান সাহেব টাকা দিয়ে বিষয়টা ধামাচাপা দিয়ে দেন। লাশের ময়না তদন্ত করতে করতে 3 থেকে 4 দিন সময় লেগে যায়। আর লাশ দাফন করতে গিয়ে শুরু হয় আসল ঝামেলা। জানাজা নামাজের আগেই শুরু হয় সমস্যা। ওই লোকের কবর কেউ খুঁড়তে পারছিলেন না। চেয়ারম্যান কথাটা শুনে লাশটা সরানোর জন্য নিজেই ওই লোকের কবরটা খুঁড়ে দেন। আমরা সবাই জানি মানুষের দাফন করতে গেলে কাঁচা বাঁশের প্রয়োজন হয়। ওই লোকের কবরের জন্য যেই বাঁশ কাটতে যাওয়া হলো তখন কেউই সে বাঁশ আর কাটতে পারছিলেন না। তখন চেয়ারম্যান সাহেব নিজেই সে বাঁশ কেটে দেন। আর এরপর জানাজা দেওয়ার পর যখন কবরস্থানে নেওয়ার জন্য খাটিয়ায় তোলা হলো, সেটা ছিল অস্বাভাবিক ভারী। অনেক চেষ্টা করেও কেউ সেটাকে তুলতে পারছিলেন না। এক পর্যায়ে চেয়ারম্যান শুনে তিনি নিজে গিয়েই খাটিয়া তুলিয়ে দেন। তিনি ধরার সাথে সাথে খাটিয়াটা তুলতে পারেন। এবার কবরের লাশ নামানোর সময় সবাই যা দেখলো তাতে বেশ ভয় পেয়ে গেল। ওই লোককে কেউ কবরে নামাতে পারছিল না। আর কবরের ভেতরে সবাই দেখতে পায় বিশাল 2টো সাপ। এটা দেখে ওই চেয়ারম্যান আসেন ওই লাশটা কবরে নামানোর জন্য। আর এরপর যা ঘটল
তা চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না। লাশটা কবরে শোয়ানোর পরে ওই লাশটা তার কাফনের ভেতর থেকে তার একটা হাত বের করে দিয়ে চেয়ারম্যানের এক পা খামচে ধরে। কেউ সেটা ছাড়াতে পারছিল না। এক পর্যায়ে পুলিশকে খবর দিলে পুলিশ আসে, কিন্তু ভয়ে পুলিশ আর কবরে নামেনি। আর সন্ধ্যাবেলায় চেয়ারম্যান মারা যায়। কেউ তার লাশও ওই হাত থেকে ছাড়াতে পারেনি। এক পর্যায়ে তাদের দুজনকেই একসাথে কবর দেওয়া হলো। ভূত কথা। বহু মানুষের বিচিত্র সব ভৌতিক অভিজ্ঞতা আপনাদের সাথে তারা শেয়ার করে। তেমনই এক ঘটনা ঘটেছিল আমার খুব কাছের বন্ধু তন্ময়ের সাথে। কাজের সূত্রে সে সস্ত্রীক আমেরিকা থাকে। ঘটনাটি সেখানকারই। ওর মুখেই শুনেছিলাম সেই ঘটনাটি, সেভাবেই তুলে ধরছি। কিরে তন্ময়, পেরিলেক যাবি নাকি? শুক্রবার রাত 12টার পরে ফোন যখন সৈকত করেছে তখন এই প্রশ্ন শোনার জন্য তন্ময় প্রস্তুতি ছিল। প্রায় প্রতি শুক্রবার রাতেই তারা দলবল নিয়ে শহর থেকে মাইল 2 দূরে নির্জন পেরিলেক ঘুরে আসে। দলবল বলতে ওরা 4 বন্ধু। সৈকতের গাড়ি নিয়েই ওরা ঘুরতে বের হয়। সপ্তাহান্তে নির্জনতা উপভোগ করতে পেরিলেকের কোনো বিকল্প নেই মিসৌরির এই ছোট্ট শহরে। এমনিতে বাসা থেকে গাড়িতে পেরিলেক যেতে 15 মিনিটের বেশি লাগে না। ইন্টারস্টেট ধরে মিনিট 10 টানলেই হাতের বাম দিকে পড়ে পেরিলেক যাওয়ার রাস্তা। আর এই রাস্তায় উঠলেই গাড়ির হেডলাইট ব্যতীত আর কোনো আলো চোখে পড়ে না। চারদিকে ম্যাপল লিফের জঙ্গলের মধ্য দিয়ে সরু পিচ ঢালা রাস্তা। গভীর রাতে এদিকে আসলে হরহামেশাই চোখে পড়ে হরিণের পাল। কখনো কখনো তারা চলে আসে একেবারে গাড়ির সামনে, যেন তারা আপত্তি জানাচ্ছে তাদের সান্ধ্য ভ্রমণে বিঘ্ন ঘটানোর জন্য। গ্রীষ্মকালে গভীর রাতে পেরিলেক ভরে যায় শখের মাছ শিকারি দিয়ে। তারা ঘন্টার পর ঘন্টা মাছের ছিপি নিয়ে বসে থাকে। এই বুঝি বড়শিতে স্যালমন মাছ ধরা পড়ে। কিন্তু যত শীত পড়তে থাকে এই পেরিলেক তত বেশি জনমানবহীন হতে শুরু করে। সৈকত তন্ময়দের মতন কিছু অ্যাডভেঞ্চার প্রিয় যুবক ছাড়া সেখানে কেউ যায় না। এখন অক্টোবর মাসের শেষ, জাঁকিয়ে শীত পড়তে শুরু করেছে। শো বাতাসে নাক কান জমে যাওয়ার মতন অবস্থা। গাড়ি থেকে নেমে তন্ময় রীতিমতো কাঁপতে লাগলো। এমত অবস্থায় একটা সিগারেট না ধরালেই না। চারিদিকে লেকের ওপারে অনেক দূরে নেটওয়ার্ক টাওয়ারের একটা লাল বিন্দু, আর তন্ময়ের সিগারেটের আগুন ছাড়া আর কোনো আলো নেই। অবশ্য আকাশের দিকে তাকালে সে কথা মনে হয় না। চাঁদহীন আকাশের দিকে তাকালেই সবার আগে নজরে আসে জলজলে শুকতারা। তাকে দূর আকাশে সঙ্গ দিতে উপস্থিত হয়েছে দানবীয় বৃহস্পতি, লাল আকাশের অধিকারী মঙ্গল, বরফ শীতল ইউরেনাস, এমনকি বলয়ের রাজ শনিও। শিহাব তন্ময়দের মতন ওরাও বুঝি বেড়াতে এসেছে পেরিলেকের আকাশে। লেকের ধারে কফি মগে চুমুক দিতে দিতে আড্ডা দেয়া শুরু হলো। আর কি বাড়ি ফিরতে ইচ্ছে করে? কিন্তু না ফিরলেও চলবে কেন? একটু পরেই তন্ময়ের বাসা থেকে ফোন আসা শুরু করে। তুমি কি আজকে পেরিলেকেই ঘুমাবে? অগত্যা বাড়ির পথ ধরতেই হলো। ইন্টারস্টেটের এক্সিট দিয়ে বাড়ির পথ ধরতেই সৈকতের মাথায় যথারীতি অ্যাডভেঞ্চারের পোকা ঢুকলো। লায়ন্স পার্কের সাথে যে পুরনো গোরস্থান আছে সেখান থেকে একটু ঢু মেরে আসি। সৈকতের প্ল্যান শুনে পেছন থেকে শান্ত হিমেল তো রীতিমতন আনন্দে লাফাতে শুরু করলো। গণতান্ত্রিক দেশে যেখানে 4 জনের মধ্যে 3 জনেই এক পায়ে খাড়া, সেখানে তন্ময়ের আপত্তি জানানোর সুযোগ পর্যন্ত পেল না। এমনিতে তার অ্যাডভেঞ্চারে তেমন কোনো আপত্তি না থাকলেও সে ভাবছে কবরস্থান থেকে বাসায় ফেরার পর বউ তাকে না শেষ রাতে ধূপধুনো দিয়ে শুদ্ধ করে। লায়ন্স পার্কের কবরস্থান হচ্ছে এই শহরের সবচেয়ে পুরনো গোরস্থান। বলা হয় সেখানে 400-500 বছরের পুরনো কবরও আছে। আর এই গোরস্থান এতই বড় এবং ধাঁধালো যে সেখানে নাকি রাতে কেউ পায়ে হেঁটে ঢুকলে ফিরে আসতে পারে না। বছর 5 আগে রূপম নামের এক ছেলে বন্ধুদের সাথে বাজি ধরে রাতে পায়ে হেঁটে গোরস্থানে ঢোকার পর বেমালুম নিরুদ্দেশ হয়ে গিয়েছিল। অনেক খোঁজাখুঁজির পর তার নিথর দেহ 3 দিন পর গোরস্থানের ভেতরে এক পরিত্যক্ত গর্তে পড়ে থাকতে দেখা যায়। এরপর থেকেই কথা ছড়িয়ে পড়ে রাতের বেলা এখানে পায়ে হেঁটে প্রবেশ নিষেধ। বলা বাহুল্য, তন্ময় সৈকতের মতন উচ্চশিক্ষিত আধুনিক যুবকেরা রূপমের এই ঘটনায় অতি প্রাকৃত কিছু দেখবে না, বরং তারা মনে করে রূপম নিশ্চয়ই একা ভয় পেয়ে
হার্ট ফেল করে মারা গেছে। রূপমের ঘটনা মর্মস্পর্শী হলেও অতি প্রাকৃত কোনো ঘটনা নয়। রূপমের ঘটনার প্রচ্ছন্ন কারণেই কিনা শিহাবরা গাড়ি নিয়েই গোরস্থানের ভেতর ঢোকা স্থির করল। খানিকটা ভেতরে ঢুকে একটা গাড়ি রাখার জায়গা দেখে সেখানে গাড়ির হেডলাইট নিভিয়ে গাড়িতেই বসে রইল। চারিদিকে এক বিন্দু আলো পর্যন্ত দেখা যাচ্ছে না, এমনকি কোনো শব্দ পর্যন্ত কানে আসছে না। অথচ পেরিলেকের পাড়েই বাতাসের শব্দে কান পাতা দায় ছিল। কিছুক্ষণ সবাই নিশ্চুপ থাকার পর সৈকতই সবার আগে কথা বলল। কিরে, ভয় পাচ্ছিস নাকি? উত্তরে এবার সবাই নড়ে চড়ে বসলো। হিমেল তো বলেই ফেললো তন্ময় বোধহয় ভয় পাচ্ছে। উত্তরে তন্ময় কিছু না বললেও শান্ত রসিকতার লোভ সামলাতে পারল না। তন্ময়দা, দেখেন তো গাড়ির ভেতরে তেনারা কেউ ঢুকে পড়লো কিনা, একটা মাথা গোনা দেন তো। এবার সবাই হেসে ফেলল। ক্যালেন্ডারের পাতা ঘুরে আরেকটি শুক্রবার এসে হাজির। সৈকতের ফোন পেয়ে তন্ময় যথারীতি শীতের জামা কাপড় পরে প্রস্তুত হয়ে বাসার সামনে দাঁড়িয়েছে। সাধারণত সৈকত ওকে বাসার সামনে থেকে পিক করে। কিছুক্ষণ দাঁড়াতেই দেখা মিলল সৈকতের হোন্ডা সিভিক গাড়ির হেডলাইট। সেমিস্টারের শেষ ভাগে সবারই চাপ বেশি বলে আজকে কেবল ওরা দুজনই বের হয়েছে। তাতে অবশ্য আপত্তি নেই, পেরিলেক যাবার ভূত তাদের মাথাতেই তো বেশি। আজকে পেরিলেক কেমন যেন অন্যরকম লাগছে। অন্যদিন এখানে গাড়ি ঢুকতে গেলেই চোখে পড়ে র্যাকুনের দৌড় কিংবা কোনো খরগোশের নড়াচড়া। আজকে পুরো এলাকা কেবল জনমানবহীনই নয়, বরং প্রাণীহীন মনে হচ্ছে। অবশ্যই এই হিমাঙ্ক ছুঁই ছুঁই ঠান্ডার মধ্যে ওরাই বা থাকবে কেন গর্তের বাইরে? তন্ময় যথারীতি গাড়ি থেকে নেমে সিগারেট ধরিয়ে সৈকতকে বলল, আচ্ছা, সেদিন যে রূপমের কথা বললি, ওর কি হয়েছিল এটা পরে জানা গেছিল? উত্তরে সৈকত খানিকটা রহস্য করে বলল, আসল সত্যিটা সেভাবে প্রকাশ পায়নি, কিন্তু আসল ব্যাপারটা আমার কানে এসেছিল। তোরা ভয় পাবি তো তাই বলিনি। কি হয়েছিল? ও হার্ট ফেল করে মরেনি। হার্ট ফেল করে কেউ মরলে তার চোখ খুলে পড়ে যায় না। রূপমের চোখ খুলে পড়ে গেছিল। রূপমের লাশে প্রথম দেখে ওই গোরস্থানের গোরখাদক ডেল, আন্ডারটেকার আর কি। সে আমার পাশের বাসাতেই থাকে। তাকে আমি জিজ্ঞেস করেছিলাম এই ব্যাপারে। শুরুতে কিছু বলতে না চাইলেও আমিও নাছরবান্দা দেখে পরে বলতে রাজি হয়। তিনিই বলেছিলেন রূপমের 2 অক্ষি কোটরের চোখের জায়গায় কিছুই ছিল না, মুখ ছিল হাঁ করা, শরীরে ছিল অসংখ্য আঁচড়ের দাগ। লাশ থেকে মনে হচ্ছিল কেউ বুঝি তার শরীরের সমস্ত রক্ত শুষে নিয়েছে। ইয়ার কি বন্ধ কর সৈকত, আমাকে বলদ মনে হয় তোর? উত্তরে সৈকত হেসে বলল, আমি কেমন করে জানবো রূপমের কি হয়েছে না হয়েছে? তবে এটা সত্য, রূপমের লাশ যেখানে পাওয়া গেছিল কালকে রাতে আমি ওখানেই গাড়ি থামিয়েছিলাম। রাত 3টার দিকে তন্ময়রা বাড়ির পথ ধরল। আজকে বেজায় ঠান্ডা। আধা ঘন্টার বেশি থাকা গেল না পেরিলেকে। ইন্টারস্টেটের রাস্তাটাও আজকে ফাঁকা। অন্যদিন বড় বড় যেসব লরি দেখা যায় সেগুলো আজ তেমন চোখে পড়ছে না। জানলা দিয়ে সেসব খেয়াল করতে করতে তন্ময় বলল, আচ্ছা সৈকত, বলে যেই ঘাড় ঘুরিয়েছে সে দেখে ড্রাইভিং সিটে কেউ নেই। আচমকা শির দাঁড়া দিয়ে একটা ভয়ের স্রোত বয়ে গেল তন্ময়ের। সে জানে সে যা দেখছে তা সত্যি না, এটা সত্যি হতে পারে না। সে নিশ্চয়ই ভুল দেখছে, এই নিশ্চয়ই কোনো হ্যালুসিনেশন। এতক্ষণে তন্ময়ের চোখ গেল গাড়ির ড্যাশবোর্ডে। সেখানে একজনের ছবি, নাম আর ফোন নাম্বার লেখা। নামটা আর কিছুই নয়, তা হলো রূপম মোটরস। তন্ময় এবার জ্ঞান হারালো। জ্ঞান ফেরার পর তন্ময় দেখতে পেল সে তার বাসার বিছানায় শুয়ে আছে, পাশে তার বউ অনন্যা, এমনকি সৈকত, হিমেল, শান্ত সবাই। কিছুক্ষণ পর তন্ময় স্বাভাবিক হলে সে জিজ্ঞাসা করলো সে এখানে কিভাবে এলো। উত্তরে অনন্যা বলল, তুমি তো সেই রাত 1টায় বের হয়ে গেলে, এরপর থেকে তোমার ফোন বন্ধ পাচ্ছি। পরে আমি সৈকতকে ফোন দিলাম, ও বলল ও তো আজকে পেরিলেক চাইনি। পরে আমি তো চিন্তায় পড়ে গেলাম। আমি সৈকতকে বললাম আমরা সবাই মিলে পেরিলেক চেক করে আসবো কিনা। পরে আমি, সৈকত, শান্ত, হিমেলের বউ উপমা সবাই পেরিলেক গিয়ে দেখি সেখানেও তুমি নেই। পরে ভাবলাম তুমি পেরিলেক ঘুরে বাসায় চলে এলে কিনা। পরে বাসার সামনে আসতেই দেখি তুমি বাড়ির উঠানে অজ্ঞান হয়ে পড়ে আছো, মুখ দিয়ে সমানে গ্যাজলা বের হচ্ছে। আমার চিৎকার শুনে একতলার ডাক্তার ভদ্রলোক দরজা খুলে বের হয়ে এসে সবাই মিলে ধরে বিছানায় এনে রাখতে তোমার জ্ঞান ফিরে। এখন বলো
তুমি কার সাথে কই গিয়েছিলে? এ প্রশ্নে তন্ময় কেবল ফ্যাল ফেল করে অনন্যার দিকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইল। কি উত্তর দিবে সে নিজেও কি জানে এই প্রশ্নের উত্তর? ভূত কথা। রেডিও ফুর্তি রেড এফএম আপনি শুনছেন ভূত কথা। একের পর এক ঘটনাগুলো কেমন লাগছে আমাদেরকে জানিয়ে দেবেন ফেসবুকে কমেন্ট করে, এবং আপনার জীবনের ভয়ঙ্কর অভিজ্ঞতা পাঠিয়ে দেবেন ভূতকথা@radiofurti.fm এই ঠিকানায় ইমেল করে। অবশ্যই আপনার নাম, ঠিকানা, ফোন নাম্বার লিখতে ভুলবেন না। ভূত কথা। Let there be fear with fly. ভূত কথা। Let there be fear with fly. শুনছেন রেডিও ফুর্তি রেড এফএম, চলছে ভূত কথা। ভূত কথার লিসেনাররা জিন সংক্রান্ত ঘটনা বেশ আগ্রহ নিয়ে শোনেন। এখন আমরা একটা জিন সংক্রান্ত খুব ইন্টারেস্টিং একটা ঘটনা শুনব। আমার নাম শরীফ, আমার বাসা গোপালগঞ্জ। আমি যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি সেটি 2012 সালের। এটা ঘটে আমার আর আমার পরিবারের সাথে। আমার দাদিরা ছিলেন 2 বোন, তাদের কোনো ভাই ছিল না। আমি ছোট থেকেই শুনে আসছি আমার দাদির বোনের কাছে একটা ভালো জিন থাকতো। মাঝে মাঝে দাদির বোন আমাদের বাড়িতে আসতো। আমি মাঝে মাঝে আমার দাদি আর দাদির বোনের সাথে গল্প করতাম আর তাদের কাছেই ঘুমাতাম। তারা দুইজনই আমাকে অনেক ভালোবাসতো। একদিন দেখি আমার দাদির বোন, তিনি অনেক রাতে কথা বলছেন। কথা শেষ করে আল্লাহর জিকির করছেন জায়নামাজে বসে। আমি দেখে একটু ভয় পেলাম। আমি ভাবলাম আমার দাদিকে জিজ্ঞেস করব। সকাল হতেই জানতে পারলাম ওনার কাছে ওনার সেই জিন এসেছিল। একটু বলে রাখি, দাদির বোন যেদিন আমাদের বাড়িতে এসেছিলেন সেদিন তার স্বামীর সাথে ঝগড়া করে এসেছিলেন, তাই রাতে তার জিন এসেছিল। সে বলল, তোর স্বামীকে শাস্তি দিছি, আজ ওর গরু 2টাকে মেরে ফেলেছে। আমি কখনোই জানতাম না আমার দাদির কাছেও একটা জিন আছে, মানে 2 বোনের কাছে 2টা জিন। তবে তারা অনেক ভালো উপকারী। তাদের 2 জনকে মা বলে ডাকতো 2 জিন। ঘটনা এখান থেকে শুরু। 2012 সালের নভেম্বর মাস, প্রচুর শীত পড়ে গ্রামে। আমার দাদি 5 ওয়াক্ত নামাজ পড়তেন। দাদির একটা পিতলের বদনা ছিল, সে অজু করতো এটার মাধ্যমে। 12 তারিখ সন্ধ্যায় দাদি যখন অজু করতে পানি নিয়ে বসেছেন, তখনই তিনি মাটিতে লুটিয়ে পড়ে চিৎকার করে ওঠেন। তার চিৎকার শুনে আমার মা দৌড়ে গিয়ে তাকে মাটি থেকে তোলে। আমার ছোট কাকাকে ডাক দিয়ে বলে, তখন তাকে ঘরে নিয়ে শুইয়ে দেয়া হয়। পরের দিন সকালে তিনি উঠে কথা বলতে পারছিলেন না। দাদির কাছে সকালে গেলাম, ডাক্তার এসে চিকিৎসা করলেন। ডক্টর বললেন সমস্যা নেই, একটু রেস্ট নিলে ঠিক হয়ে যাবে। তার 3-4 ঘন্টা পর তিনি কথা বলতে পারেন। তবে সে কিছুই বলেনি কি ঘটেছিল তার সাথে। দাদির অসুস্থতার কথা শুনে আমার 2 ফুপু তারা পরের দিন চলে আসেন। 2 দিন কিন্তু সে উঠতে পারেনি। তার পিঠে কালো কালো দাগ দেখতে পাই, অনেকগুলো দাগ। আমি সবাইকে রেখে দেখাই। সন্ধ্যায় এশার নামাজের পর আমার বড় ফুপু নামাজ শেষ করতেই তার কাছে দাদির সেই ভালো জিন আসে। ফুপু ছেলেদের মতো কথা বলতে থাকে। প্রথমে আমি ভাবতে থাকি এমন ভয়েসে কেন কথা বলছে। আমি তখন তার কথা রেকর্ড করি মোবাইলে। ফুপু বলছে, মানে সেই জিন বলছে, আমার মা আর বাঁচবে না। আমি বলি, কেন, কি হয়েছে, কে তুমি? আমাকে সে বলে, আমি পারভেজ, আমি তোর কাকা হই। আমি অনেক দূরে ছিলাম, আমার মাকে একটা খারাপ জিন মেরেছে। আমি বলি, তুমি কোথায় থাকো? সে বলে, আমি পাশের একটা বাগানে থাকি। মাঝে মাঝে আমার মা, মানে আমার দাদির কাছে আসে, কথা বলে। আমি বলি, কিভাবে হয়েছে এটা? সে বলে, আমি জানি না, তবে আমি এটার প্রতিশোধ নিব। আমার মায়ের কিছু সময় বাঁচবে। সে আরো বলেছে, তোর বাপ আমার বড় ভাই, তার মন ছটফট করছে, সেও কষ্টে আছে। পারভেজ আরো বলে, তোদের কখনো কোনো প্রয়োজন হলে আমাকে ডাক দিস, আমি এসে সাহায্য করব। আমার মাকে আর বাঁচাতে পারলাম না। এই বলে সে চলে যায়। ফুপু অজ্ঞান হয়ে যায়।
আমি পানি ছিটাতেই ফুপু ঠিক হয়ে যায়, আগের মতো স্বাভাবিক কথা বলতে থাকে। আমাকে এর মধ্যে আমার মা ডাকে, বলে তোর ছোট ভাই কেমন যেন করছে। আমি ছুটে যাই তার রুমে, দেখি কার সাথে ধস্তাধস্তি করছে ও। আম্মু আয়াতুল কুরসি পরে ফু দেয়, তখন সে একটু কেঁপে ওঠে। তখন আমার ভাই বলে ওঠে, আমি ওকে মারতে চাইনি, ও আমার চলার পথে বসে অজু করছে, তাই আমি ওকে তুলে আছাড় মারি। আমাকে তোমরা ক্ষমা করে দিও, সে আজ মারা যাবে, তোমরা তার কাছে যাও, তার সময় শেষ। আমি ছুটে গেলাম, গিয়ে দেখি দাদি নিঃশ্বাস নিচ্ছেন আর ছটফট করছেন। আম্মুকে ডাক দেই, আম্মু এসে দোয়া পরে ফুঁ দেয়। দাদি লম্বা একটা নিঃশ্বাস ফেলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আমি সবকিছু আমার ফোনে রেকর্ড করে রাখি, এছাড়া আমার পিসিতে কপি করে রাখি আব্বুকে শোনানোর জন্য। আমার আব্বু বিজিবিতে চাকরি করেন, তিনি পার্বত্য এলাকায় থাকেন। সংবাদ দেয়া হয়, তার 3 দিন পর আব্বু বাড়ি আসেন। আমি তাকে শোনানোর জন্য পিসি অন করি, কিন্তু পিসি আর অন হয় না। পরে দেখি হার্ড ডিস্ক নষ্ট হয়ে গেছে, মোবাইলটাও ওই রাতেই চুরি হয়ে যায়। বলে রাখে আমাকে জিনগুলো বলেছিল আমি যেন এই ঘটনা কাউকে না বলি। অনেকদিন হয়ে গেল নিজের ভেতরে রেখে দিয়েছি, আজ মনে হলো ভূত কথায় জানাই। সত্য ঘটনা, বিশ্বাস হওয়া না হওয়া আপনাদের কাছে। এই ছিল ঘটনা, ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর হ্যাঁ, এখন সেই জিন আমার ছোট পুপুর কাছে থাকে, তার কোনো ছেলে নেই, তার কাছে প্রায়ই জিন আসে। ভূত কথা। প্রিয় লিসেনার্স, আপনাদের যদি ঘটনাগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।